গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুং। কলকাতায় এসেছেন বিমল গুরুং, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে তার। কলকাতায় এসে আইন মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ। हमारा सीएम के साथ मुलाकात होगा। वो पहाड़ का विषय के लिए बात होगा। वहाँ का विभिन्न, अभी तो डबल इंजन का सरकार है और हमारा तराई डूवर्स का जो विषय है उसके लिए पॉलिटिकल समाधान के लिए अभी बात चल रहा है, डायलॉग ओपन हो रहा है। और विशेष तो हमारा तराई डूवर्स का विषय हम लोग वहाँ पर रखना चाहता हूँ और संग संग में लोकल विषय भी है, उसका विषय हम लोग रखना चाहता हूँ। हमारा पहाड़ तराई डूवर्स का अभी संवैधानिक समाधान के लिए अभी जो भारत सरकार काम कर रहा है और डायलॉग ओपन हो रहा है, इंटरलोकेटर काम किए हैं और संग संग में तराई डूवर्स का जो एरिया है उसके लिए अभी हम लोग जो डिस्कशन होगा। अभी गोरखालैंड का विषय सेकेंड अभी बात है। अभी जो हमारा भारत सरकार का साथ जो बात हुआ है अमित जी का साथ, उस बात को लेकर हम लोग काम कर रहा हूँ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব করেছে ইডি। এর আগে 14 জুলাই মদন মিত্র স্ত্রী এবং দুই ছেলেকে ইডি নোটিশ পায় এবং তারপর দিনই শিবির বদর করে ঋতব্রত তৃণমূলে চলে যান মদন মিত্র। এবার তাকে তলব করা হয়েছে, অর্থাৎ আজকে। কখন তলব করা হয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোনে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে সকাল 11টা থেকে 12টার মধ্যে মদন মিত্রকে হাজির হতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। আর স্ত্রীকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীর্ঘক্ষণ। আর দুই পুত্রকেও তলব করা হয়েছিল এবং তাদের কাছ থেকে বেশ কিছু কাগজও নিয়ে আসতে বলা হয়েছিল এবং ব্যাংক সংক্রান্ত সেই সব কাগজগুলো খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট করে 3টি ব্যাংক অ্যাকাউন্ট এবং তার মধ্যে 2টি অ্যাকাউন্টের বেশ কিছু ট্রানজাকশন যেগুলো সন্দেহভাজন বলে মনে করছেন ইডি আধিকারিকেরা, এবং সেই অনুযায়ী সেই সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। এবার মদন মিত্রকেও ডেকে পাঠানো হলো এবং আমরা জানি যে এর আগে তল্লাশি অভিযান চালানো হয়েছিল পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবং তখন দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে ভবানীপুরে মদন মিত্র যে জায়গায় থাকেন সেই জায়গাতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, তখনও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাকে আসতে বলা হয়েছে এবং তিনি যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে পুর নিয়োগ দুর্নীতিতে এই কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভার বেশ কিছু নিয়োগ যেগুলো সুপারিশে হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা প্রাথমিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে, সেই সংক্রান্ত বিষয়ে তারা জানতে চান যে টাকার বিনিময়ে এই সুপারিশগুলো হয়েছিল কিনা এবং যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই সুপারিশগুলো মদন মিত্র যেগুলো করেছেন বা সেই ক্ষেত্রে কি টাকার বিনিময়ে করেছেন সেটা নিশ্চিত হওয়ার জন্যই তাকে এই জিজ্ঞাসাবাদ তারা করতে চান বলে ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রকে তলব করেছে ইডি। আর এই প্রসঙ্গে গত 22 তারিখ মদন মিত্র বলেছিলেন তাকে ডাকা হয়েছে, তিনি নিশ্চয়ই যাবেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না, বাট আমার ডেকেছে আমি নিশ্চয়ই পুরো কোঅপারেশন। পুজোর আগেই পুজোর বেতন, সঙ্গে 20% ডিএ। অক্টোবরে সরকারি কর্মচারীদের 20% ডিএ গতকাল ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় পড়ল পোস্টার, যেখানে লেখা বেইমান চোর, আর নিচে লেখা রয়েছে তাপস রায়, কুণাল ঘোষ। এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক চর্চা। তাপস রায়, কুণাল ঘোষ দুজনেই বলছেন এই পোস্টারের নেপথ্যে তারা না থাকলেও পোস্টারে লেখা বক্তব্যকে তারা সমর্থন করেন। জবাব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। কোথাও লেখা বেইমান,
কোথাও চোর। উপরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর নিচে লেখা তাপস রায়, কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে তালতলা এলাকায় এসএন ব্যানার্জি রোডে দেখা যায় এই পোস্টারে ছেয়ে গেছে। তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এখন বিদ্রোহী। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ মিশে গিয়েছেন এনসিপিআইতে। এই পরিস্থিতিতে এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। পোস্টারের নিচে লেখা তাপস রায়। এই তাপস রায় কে? তিনি বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায়, নাকি অন্য কেউ? পোস্টারে যে কন্টেন্টটা লেখা আছে ওটাকে আপনি বিশ্বাস করেন? কম লিখেছে, হয়তো সাইজ অফ পোস্টারে আর বেশি ধরছে না। আমি কুণাল ঘোষ, আমি তো জোরে এমনি এগুলো বলি, আমি আর পোস্টার করতে যাব কেন? কিন্তু পোস্টারের যে কন্টেন্ট, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বেইমান, যে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতে যে বিজেপির কোলে দোল খেতে যায়, বারবার এইভাবে শিবির চেঞ্জ, দল বদল এইসব করে, তো বেইমান। তাপস রায়ের তৃণমূল ছাড়ার অন্যতম প্রধান কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা। এখন তাপস রায় বিজেপিতে, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ঘুরে ফিরে তৃণমূল থেকে এনসিপিআইতে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক। অর্থাৎ দুজনেই কার্যত একই দিকে। কিন্তু তাতে কি আর সম্পর্ক পাল্টায়? পোস্টার কারা লাগালো তা জানা না গেলেও দুজনের তিক্ততা ফের সামনে চলে এসেছে। তৃণমূলের তো অনেকগুলো এখন ফ্যাকশন হয়ে গেছে, সব ফ্যাকশনই কিন্তু ওর বিরুদ্ধে, ওর এবং ওর বউয়ের বিরুদ্ধে। তারা সব তো পোস্টারও মেরেছে। তবে এইটুকু নিয়ে আমি জানি যে তৃণমূলীরা যত বিভাগেই আছে, যত সবই খুব ওর উপর মানে চটে আছে, ক্ষেপে আছে, ক্রুদ্ধ, মানে ভয়ঙ্কর। তৃণমূলে থাকাকালীন কুণাল ঘোষও বারবার মুখ খুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এখন দুজন দুই শিবিরে। পোস্টার ঘিরে ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। কন্টেন্টকে আমি কন্ট্রাডিক্ট করছি না। পোস্টারে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেইমান তো বটেই, ফলে আমি পোস্টারের বক্তব্যকে আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না। জোড়া নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক হলেও বিজেপি সরকারের শিল্পমন্ত্রী তাপস রায় তাকে আক্রমণ করতে ছাড়ছেন না। আবার কুণাল ঘোষও তাকে লাগাতার আক্রমণ কটাক্ষ করছেন। কিন্তু এরই মধ্যে প্রশ্নটা হলো, এই পোস্টারগুলো লাগালো কে? আশাবুল হোসেন, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় থেকে করোনাকালীন শিবিরের পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। সমস্ত আইনগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সরকার অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে আজকে পুরো অত বড় বড় দিঘিগুলো ভরাট করে দিল, আর পুরো প্রশাসন নিশ্চুপ। আরও মামলার প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় এবং করোনা পরীক্ষার পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে 11টি দিঘি সহ 52 বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ করেছেন তিনি। জমিটা হচ্ছে 52 বিঘা, সেই জমিতে 11টা বড় বড় দিঘি ছিল, পুকুর না দিঘি। সেখানে ক্লজ ছিল যে ফ্যাক্টরিগুলোতে এক্সটেনশন করতে পারে, কিন্তু কখনো কমার্শিয়াল কাজে করা যাবে না। অভিষেক ব্যানার্জি 2014 সালে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড তৈরি হয়, সেখানে ক্লজগুলোকে কেটে দেওয়া হয় এবং ওখানে লেখা হয়, যেখানে লেখা ছিল যে ফ্যাক্টরির জন্য এক্সটেন্ড করতে পারবে, তো সেখানে লিখে দেওয়া হয় যে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে, বিক্রিও করতে পারবে। অভিযোগের পক্ষে বিজেপি নেতা হাতিয়ার করেছেন এলাকায় বেশ কিছু স্যাটেলাইট পিকচার। 2013 সালে এপ্রিল মাসের 30 তারিখ তখনও পর্যন্ত দিঘিগুলো ছিল। এটা হচ্ছে 2014 সালের স্যাটেলাইট ছবি। সেখানটায় বসে বসে এই যে 2016 সাল দেখুন, তখনও পুকুর ছিল, তখন ভরাট সবে শুরু করেছে এগ্রিমেন্টটা করার পর অক্টোবরের। এইটা দেখুন, এই 2024 সমস্ত বিল্ডিং তৈরি হয়ে গেল। 52 বিঘা পুরো গ্রাস করবে এরা। বিভিন্ন ক্ষেত্রে তাকে টার্গেট করে কখনো পুলিশ, কখনো সিআইডি, কখনো ইডি, কখনো সিবিআই, কিছু না কিছু তো চলতেই থাকছে এবং মামলার সংখ্যা যে যা পাচ্ছে মামলা দিয়ে আসছে। এবার প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ডে ছিলেন, তিনি যা যা বলেছেন আজও তিনি সেইগুলোই স্পষ্টভাবে বলেন। আর বাকি অভিযোগ করলে তো হলো না, তার সঙ্গে তদন্ত, তথ্য, প্রমাণ, তো সেগুলির বিষয় আছে। এর আগে মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এবার বেআইনিভাবে সরকারি জমি রিয়েল এস্টেট সংস্থাকে হস্তান্তরের অভিযোগ। হিন্দল দে, এবিপি আনন্দ। স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের 6টি জায়গার বেসরকারি ব্লাড ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালালেন স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। অভিযোগ, লোহিত রক্তকণিকা এবং প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। রক্ত বিক্রি এও সম্ভব? এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার পশ্চিমবঙ্গের 6টি জায়গার বেসরকারি ব্লাড ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালালেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। ওম ব্লাড ব্যাংকের এই মুহূর্তে বেলেঘাটাতে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। সেই ব্লাড ব্যাংকটির ফ্র্যাঞ্চাইজ রয়েছে অন্যান্য জেলাতে। এখন সেই অন্যান্য জেলার যে সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তারা লতায় পাতায় এই বেলেঘাটার এই যে ব্লাড ব্যাংকটি রয়েছে, যে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে, সেই ব্লাড ব্যাংকের সঙ্গে তারা লতায় পাতায় যুক্ত। কলকাতা থেকে হাওড়া, নদিয়া থেকে উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, রাজ্যের নানা প্রান্তে চলল অভিযান। ওম ব্লাড সেন্টার কোম্পানির মালিক প্রদীপ চন্দ্র। পশ্চিমবঙ্গে তার 6টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কলকাতার বেলেঘাটায় ওম ব্লাড সেন্টার, হাওড়ায় HMC রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টার, রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরিজা ওম ব্লাড সেন্টার এবং অন্ডালের রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে মঙ্গলবার তল্লাশি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অনুমতি ছিল মাসে 1000 ইউনিট রক্ত সংগ্রহের। অভিযোগ, 6 মাসে শুধুমাত্র বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে সংগ্রহ করেছে 25,000 ইউনিট রক্ত। স্বাস্থ্য দপ্তরকে অর্থাৎ SBTC এবং NBTC কে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের অফিসাররা সব নথি পরীক্ষা করছেন, যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই ব্লাড ব্যাংকের নথিভুক্ত যারা চিকিৎসকেরা রয়েছেন, সেই চিকিৎসকেরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা যাননি গত 3 বছর বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তারা জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের নথিতে, কিন্তু তারা আদপে জানেনই না যে তারা এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। এবং যাদেরকে দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা হয়েছে তারা কোনো ডাক্তার নন। ফলে এই সমস্ত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। অভিযোগ, লোহিত রক্তকণিকা ও প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। এই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি প্রতি সপ্তাহে যে কোনো একদিনে 10 থেকে 12টি প্রয়োজনের অতিরিক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। সাধারণত 6 ইউনিট হোল ব্লাড থেকে 1 লিটার প্লাজমা তৈরি হয়। অভিযুক্ত ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 5 ব্যাগ প্লাজমার ওজন 1 লিটার। অর্থাৎ অভিযোগ উঠেছে রক্তদাতাদের থেকে বেশি পরিমাণে রক্ত নেওয়া হয়েছে বাড়তি প্লাজমা পাওয়ার লোভে। অভিযোগ, রক্ত বিক্রি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতে। প্লাজমা বিক্রি করা হয়েছে হায়দ্রাবাদের একটি ওষুধ সংস্থাকে। আরও চাঞ্চল্যকর অভিযোগ, ব্লাড ব্যাংকের রেকর্ডে যে চিকিৎসকদের নামের উল্লেখ রয়েছে তারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন তারা অতীতে এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। গত 3 বছর এই ব্লাড ব্যাংকের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। অথচ ওই পুরনো চিকিৎসকদের নাম ভাঙিয়েই বছরের পর বছর চলেছে রক্তদান শিবির। এই চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি একলপ্তে পাঠানো রক্তের ট্রান্সফারের যাবতীয় নথি নিয়ে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। আমরা গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম পড়েছে। 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে, পুলিশকে জানানো হয়েছে। মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, দোষীদের শাস্তি হবে। এর আগে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, দক্ষিণ কলকাতার অশোক ব্লাড সেন্টার, এন্টালি লাইফ কেয়ারে একই অভিযোগে তল্লাশি হয়। আর মঙ্গলবার একযোগে 2 ঘন্টা ধরে তল্লাশি চলল 6 জায়গায়। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বেলেঘাটার ওম ব্লাড সেন্টারের নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 2800 ইউনিট লোহিত রক্তকণিকা বা PRBC পাঠিয়েছে বলে স্বাস্থ্য ভবনে নথি জমা দিয়েছে ওম ব্লাড সেন্টার। কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি তাদের না জানিয়েই এই কাজ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগে প্রথমে 6 ঠিকানায় ম্যারাথন তল্লাশি, তারপরই নথি নিয়ে ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষকে তলব করে স্বাস্থ্য ভবন।
সূত্রে খবর সেই নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বেলেঘাটা ব্লাড ব্যাংক থেকে ওম ব্লাড সেন্টারেরই অন্ডালের শাখা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে রক্ত পাঠানো হয়েছিল, কিন্তু সবটা পৌঁছয়নি। স্বাস্থ্য দপ্তরের দাবি তল্লাশিতে মেলেনি কাগজও। প্রশ্ন উঠছে, রক্তবাহী গাড়ি তাহলে কোথায় গেল? এই ওম ব্লাড সেন্টারের আরেকটি ইউনিট যেটা রানীগঞ্জে রয়েছে, যেটা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড ব্যাংক নামে পরিচিত, সেই ইউনিটে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বেলেঘাটার ইউনিট থেকে কিছু রক্ত পাঠানো হয়েছে বলা হয় রানীগঞ্জে, কিন্তু রানীগঞ্জের নথি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে বেলেঘাটা থেকে এসে পৌঁছেছে এমন কোনো রক্তের হিসেব সেখানে পাওয়া যায়নি, নথিও পাওয়া যায়নি। স্বাস্থ্য দপ্তরের সন্দেহ, তাহলে কি মাঝপথে অন্য কোথাও সেই রক্ত সরিয়ে ফেলা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 2800 ইউনিট লোহিত রক্তকণিকা বা পিআরবিসি পাঠিয়েছে বলে স্বাস্থ্য ভবনে নথি জমা দিয়েছে ওম ব্লাড সেন্টার, কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি তাদের না জানিয়েই এই কাজ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের আরও দাবি, ওম ব্লাড সেন্টার কলকাতা ও হাওড়ার ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা রক্ত স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসিকে না জানিয়ে অন্য জেলায় পাঠিয়েছে। ওম ব্লাড সেন্টারে দেওয়া হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 8360 ইউনিট অর্থাৎ 2103 লিটার প্লাজমা তারা 6300 টাকা লিটার পিছু বিক্রি করেছে, অর্থাৎ 1,32,46,405 টাকায় বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল্ডিংয়ের ভিতরে কিভাবে ব্লাড ব্যাংক চলছে তা নিয়েও তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। সূত্রে খবর, আরেকটি সংস্থা ওখানে ব্লাড ব্যাংক করতে চেয়ে আবেদন করেছিল। তারা বলেছিল ব্লাড ব্যাংকটি চালাবে ওম ব্লাড সেন্টার, কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে জানিয়ে দেওয়া হয় এটা নিয়ম বিরুদ্ধ। তারপর এক প্রভাবশালীর চাপে অনুমোদন দিতে হয় বলে সূত্রের খবর। 2 বছর আগে এনওসি বাতিল করে দেয় স্বাস্থ্য দপ্তর। এদিন এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা এবং ওম ব্লাড সেন্টারের তরফে কেউই মুখ খুলতে চাননি। কিছু বলবেন স্যার? সূত্রে খবর, মঙ্গলবার যে নথি ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষ দেখিয়েছেন তাতে সন্তুষ্ট নয় স্বাস্থ্য ভবন, তাদের ফের ডেকে পাঠানো হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।